প্রথমে ওয়ান শট, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্স, আর আজকে বিগ ব্যাং 50। তোরা এইটুকু বুঝে গেছিস, মাধ্যমিক ভৌত বিজ্ঞান যদি কাঁপিয়ে দিতে হয়, অ্যাডভেঞ্চার একাডেমির কোনো বিকল্প তোর কাছে আর নেই। দেখ, তোরা প্রত্যেকে জানিস ফার্স্ট সামেটিভ অলরেডি আমাদের কেঁপে গেছে। আমাদের ছেলেমেয়েরা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যা রেজাল্ট করে দেখিয়েছে নিজের নিজের স্কুলে, সেটা আমার কাছে বিরাট গর্বের। তোরা দেখেছিস মাধ্যমিক 2026-এর ভৌত বিজ্ঞানকে কাঁপতে। ফার্স্ট র্যাঙ্ক, 8th র্যাঙ্ক, 16th র্যাঙ্ক, 17th র্যাঙ্ক, 11th র্যাঙ্ক, আরো কত কিছু। 99, 98, 97, 96 তো আমি গুনতে পারিনি, 100 100 100 জনের উপরে পেয়েছে। এবং এইটা এনাফ এটা বোঝানোর জন্য যে অ্যাডভেঞ্চার একাডেমিতে ভৌত বিজ্ঞান কি লেভেলে হয়। এবং শুধুমাত্র এটা কথায় হয় না, তোরা এই এফর্টটা দেখতে পাচ্ছিস। আমরা কিন্তু শুধুমাত্র সোফার মধ্যে বসে 100 100 পাওয়ানোর অঙ্গীকার দিই না। আমরা প্রত্যেকটা দিন যেরকম ভাবে খাটছি, প্রত্যেকটা দিন রাত যেভাবে লেগে আছি, ওতে 100 100 উঠবেই, যদি তুই তোর এন্ড থেকে সবকিছু কমপ্লিট করতে পারিস, ভালো করে পড়তে পারিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। এই বিগ ব্যাং 50 সেশনটা আমাদের একটা নতুন ভাবনা বলতে পারিস। অ্যাডভেঞ্চার একাডেমি প্রত্যেক বছর ছেলে মেয়েদের জন্য কিছু একটা নতুন আনে, যেগুলো হয়তো তারা আগে বাংলা মিডিয়ামে পেত না। সেরকমই একটা ভাবনা হচ্ছে বিগ ব্যাং 50। মাধ্যমিক তার এন্টায়ার ইতিহাসে যে প্রশ্নগুলোকে বার 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 দিয়েছে, যেগুলো টেস্ট পেপারের প্রচন্ড পছন্দের প্রশ্ন, যেগুলোকে তোর সামনে হয়তো তুলে আনাটা খুব দরকার ছিল, সেরকমই 50টা করে সেট নিয়ে প্রত্যেক রবিবার অ্যাডভেঞ্চার একাডেমিতে চলে আসে বিগ ব্যাং 50। আগের সপ্তাহে আসতে পারেনি, তার আগের সপ্তাহে এসেছিল। আগের সপ্তাহটা আমার বাড়িতে একটু আসলে কাজ চলছে, তোরা দেখতে পাচ্ছিস একটু আওয়াজ আসছে, সেই কারণে আসতে পারিনি। আজকে আবার বিগ ব্যাং 50 এপিসোড নাম্বার 2 নিয়ে আমি চলে এসেছি। তোরা যে চ্যাপ্টার গুলো পড়ানো হচ্ছে, সেই চ্যাপ্টার গুলোর উপরে ভিত্তি করে বিগ ব্যাং 50 তৈরি হয়। যেমন এখন চলতরিদার তাপ তোদেরকে আমি ইউটিউবের মধ্যে দিয়ে দিয়েছি, তো তার উপরে ভিত্তি করে কোশ্চেন আছে। শুধু তাই নয়, ফার্স্ট সামেটিভের পড়াগুলো যাতে তোরা ভুলে না যেতে পারিস, গ্যাসের আচরণ, কারো কারো আলো, ওই জায়গাগুলো থেকেও এখানে প্রশ্ন আছে। তাহলে চল, আর বেশি একদম কথা নয়, শুরু করে দেওয়া যাক বিগ ব্যাং 50-র প্রথম প্রশ্ন। কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে হ্রাস পায়? এখন তোরা প্রথমেই একটা বিষয় দেখ, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং সেটার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক হ্রাস পাচ্ছে, তার মানে দাদা ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। এবং তুমি বারবার করে বলেছো অর্ধপরিবাহীর ক্ষেত্রেই ব্যস্তানুপাতিক সম্পর্কটা লক্ষ্য করা যায় রোধাঙ্কের সাথে উষ্ণতার, তার মানে অর্ধপরিবাহী হবে। নিচে দুখানা এক্সাম্পল দিয়ে একটা জয় ধামাকা কমেন্ট তো করে দিতেই পারছিস। নেক্সট, দ্বিতীয়, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32 দিয়ে দিয়েছে, নিচের কোনটি ওই গ্যাসটির আণবিক ওজন? এটা অ্যাকচুয়ালি রাসায়নিক গণনার প্রশ্ন। এখন তুই বলবি দাদা আমি তো রাসায়নিক গণনা এখনো পড়িনি। আরে তুই দেখ তুই কোশ্চেনটা সলভ করতে পারছিস কিনা। তুই প্রত্যেকে এইটুকু জাস্ট মনে রাখিস, m = 2d, মানে মানে আণবিক ওজন। এই mটা হচ্ছে আণবিক ওজন আর এই dটা হচ্ছে বাষ্প ঘনত্ব। খেয়াল রাখবি বাষ্প ঘনত্বের ভ্যালু যা হবে সেইটাকে 2 দিয়ে গুণ করলেই তুই আণবিক ওজন পেয়ে যাবি। তার মানে দাদা আণবিক ওজনের ভ্যালুটা 2 গুণ বাষ্প ঘনত্বের ভ্যালু কত? 32। তার মানে 32 দুয়ে হয়ে গেল 64। আশা করতে পারি প্রত্যেকের কাছে একদম ক্লিয়ার আছে। নেক্সট দেখ কি বলে দিয়েছে, বলেছে যে কোন কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কি? ভাই রৈখিক প্রসারণ গুণাঙ্ক মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। আর তোদেরকে আমি বারবার করে শিখিয়েছি তাপের ওয়ান শটের মধ্যে যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আমরা L2 - L1 ডিভাইডেড বাই L1 T2 - T1 দিয়ে প্রকাশ করে থাকি। এখন তোরা যারা যারা ওই ওয়ান শটটা দেখেছিস বা যারা আমাদের ব্যাচের মধ্যে পড়িস, তারা প্রত্যেকেই এর ডেফিনেশনটাকে মুখস্থ না করে বানাতে শিখে গেছিস এবং তোরা প্রত্যেকে এখন এর একক আর মাত্রা মুখস্থ না করে বানিয়ে দিতে পারবি, এই কনফিডেন্সটা আমি তোর মধ্যে ডেভেলপ করে দিয়েছি। তোরা জানিস যে কোনো একটা দৈর্ঘ্যের একক আর মাত্রা যা হয়, ধর আমি একটা দৈর্ঘ্য বললাম 5 সেন্টিমিটার, তোকে আমি বললাম এর মধ্যে থেকে 2 সেন্টিমিটার বাদ দিয়ে দে, তাহলে 5 সেন্টিমিটার মাইনাস 2 সেন্টিমিটার করলে কত দাঁড়ায়? 3 সেন্টিমিটার। কি বোঝাতে চাইলাম বলতো? দৈর্ঘ্যের একক আর দৈর্ঘ্যের মাত্রা যা, দৈর্ঘ্যের পরিবর্তনের একক মাত্রাও তাই। দৈর্ঘ্যের একক যদি সেন্টিমিটার হয়, দৈর্ঘ্যের পরিবর্তনের একক সেন্টিমিটার হবে। দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, দৈর্ঘ্যের পরিবর্তনের একক মিটার হবে। উষ্ণতার একক যদি ডিগ্রি সেন্টিগ্রেড হয়, উষ্ণতার পরিবর্তনের এককও ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তার মানে দাদা এখানটা ধরো দৈর্ঘ্যের পরিবর্তন আছে, এর এককটাও সেন্টিমিটারই হবে, দৈর্ঘ্যের এককটাও সেন্টিমিটারই হবে, উষ্ণতার পরিবর্তনের সিজিএস একক ডিগ্রি সেন্টিগ্রেডই হবে। সেন্টিমিটার সেন্টিমিটার উড়ে গেল, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স উপরে চলে গেল, গল্প শেষ। এবং এইটাই হয়ে গেল অ্যান্সার। আশা করতে পারি প্রত্যেকের কাছে একদম পরিষ্কার। নেক্সট, একটা সুন্দর রাসায়নিক গণনার প্রশ্ন। রাসায়নিক গণনার প্রশ্ন কিন্তু করার জন্য জাস্ট একটু বুদ্ধি লাগে, কোনো হ্যাবক কিছু দিয়ে দেয় না, ওই জন্য একটু একটু করে ইন্ট্রোডিউস করাচ্ছি। কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব যদি 13 হয়,
তাহলে তার আণবিক সংকেত নিচের কোনটা হতে পারে? ধরো একটু আগে দেখলি আণবিক ভর বার করা, আজকে m = 2d যখন তুই বসিয়ে দিবি, তুই এখানে d এর ভ্যালু যেই মাত্র বাষ্প ঘনত্ব 13 বসিয়ে দিচ্ছিস, তাহলে তুই 2 গুণ 13 26 হয়ে যাচ্ছে। এই 26টা কি রে? আণবিক ভর। এখন তোকে যে 4টে অপশন দিয়েছে, তুই সেই 4টের আণবিক ভর বার করে দেখ কার ক্ষেত্রে 26 আসছে, সেটাই তোর অ্যান্সার হয়ে যাবে, সেটাই তো সংকেত হয়ে যাবে। দাদা প্রথমটার ক্ষেত্রে দেখো, কার্বনের 12 আর অক্সিজেন 16 গুণ 2 32, তার মানে হয়ে গেল 44। তারপরেরটায় কার্বন 12 গুণ 2 মানে 24 আর হাইড্রোজেন 4, তার মানে 24 আর 4 হয়ে গেল 28, এখানে তো 26 আছে। আচ্ছা এখানে দেখো কার্বন 12 গুণ 2 24 আর এখানে হচ্ছে তোমার 6, তার মানে 24 আর 6 হয়ে গেল 30, না 26 আছে। দাদা কার্বন 12 গুণ 2 24 প্লাস হাইড্রোজেন 2 হয়ে গেল 26, তার মানে আমার অ্যান্সার কোনটা? C2H2 অ্যাসিটিলিন। যখন জৈব রসায়ন পড়াবো এগুলো সব কেমিস্ট্রি তোকে শেখাবো, রিয়াকশন তোকে শেখাবো, মুখস্থ করতে হবে না, যা অ্যাডভেঞ্চার একাডেমি তোকে শিখিয়ে দেবে না, ওতে ভৌত বিজ্ঞান এমনি কেঁপে যাবে, এমনি কেঁপে যাবে। চল, আর এই যে এমসিকিউ ভিএসকিউ এসএকিউ করাচ্ছি না, অ্যাডভেঞ্চার একাডেমি ওই যে বললাম এমন কিছু দেওয়ার চেষ্টা করে যেটা আগে বাংলা মিডিয়ামের কাছে ছিল না। তোরা সেকেন্ড সামেটিভের পরে দেখতে পাবি অ্যাডভেঞ্চার একাডেমির একটা মডেল আছে, আমরা একটা জিনিস শুরু করেছি, আমরা এমসিকিউ ভিএসকিউ সেপারেট করাই 36 নম্বর, এসএকিউ সেপারেট করাই 18 নাম্বার, এলএকিউ সেপারেট করাই 36 নাম্বার, ওই তিন দিক থেকে সেপারেট ভাবে চলতে থাকে। এমসিকিউ ভিএসকিউ এসএকিউ এলএকিউ সব সেপারেট হয় আমাদের, এটা আগে ইউটিউবে ছিল না, আমরা ইন্ট্রোডিউস করেছি, আমি প্রাউডলি বলতে পারি। সব কিছুকে সেপারেটলি ধরে ধরে প্রিপারেশন করাই। এমসিকিউ ভিএসকিউ এর 36 নাম্বার আলাদা, এসএকিউ এর 18 নাম্বার আলাদা, এলএকিউ এর 36 নাম্বার আলাদা, তিনটে সেপারেট ভাবে চলে এবং টোটাল 90 মার্কস হয়ে যায়। তারপরে লাস্টে গিয়ে তুই দেখতে পাবি টপ 20 কোশ্চেন দেবো, আগের বছরের ভিডিওগুলোকে চেক কর, সব দেওয়া আছে, গিয়ে চেক কর, তাহলে বুঝতে পেরে যাবে আমি কি বলছি আর কি বলছি না, চেক কর গিয়ে। এই জন্য মাধ্যমিকে এত নাম্বার ওঠে ভাই, এমনি এমনি এত ওঠে না। নেক্সট প্রশ্ন দেখ, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ফিউজ তার সবসময় মনে রাখবি লাইভ লাইনের মধ্যে যুক্ত থাকবে, শ্রেণী সমবায়ে যুক্ত থাকবে। তাহলে এখানে দেখ নিশ্চয়ই কোনো একটা দিয়ে দিয়েছে লাইভ লাইন, একদম ব্যাস গল্প শেষ। আর যদি শ্রেণী সমবায় দিত তো ওটাই হতো। চল দেখবি আমরা আমাদের ব্যাচের মধ্যে যখন পড়িয়েছিলাম ফিউজ তারের ব্যাপারে একটা কথা বলেছিলাম, তোদেরকেও একটুখানি বলি। ফিউজ তার কি করে অ্যাকচুয়ালি? একটা ছোট্ট তার হয় যার উপাদান তোরা প্রত্যেকে জানিস, টিন আর সীসা, পার্সেন্টেজ গুলো মনে আছে নিশ্চয়ই। ওইটার মধ্যে দিয়ে যে কারেন্টটা যায় তার একটা ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া থাকে, ওর থেকে বেশি যেই কারেন্ট যাবে তারটা গলে যাবে, যাতে তোর বৈদ্যুতিক যন্ত্রপাতিগুলো সিকিউর থাকতে পারে। তার মানে ওইটার কাজ হচ্ছে সহজে গলে যাওয়া, আর ওটার কাজ হচ্ছে ওর মধ্যে যাতে খুব বেশি করে তাপ উৎপন্ন হয়ে ওটা গলে যেতে পারে। তার মানে দুটো ক্রাইটেরিয়া আছে, এক হচ্ছে তাপ উৎপন্ন হতে হবে তার মধ্যে, আর দ্বিতীয় ক্রাইটেরিয়া ওই উৎপন্ন তাপে ওটাকে গলে যেতে হবে। এখন দাদা তাপ যদি উৎপন্ন হতে হয় তাহলে রোধটা বেশি হতে হবে। আমি ব্যাচের মধ্যে শেখাচ্ছিলাম এমনি করে যে তুই যত হাতটা ঘষছিস, যত বাধা পাচ্ছিস, যত বাধা দিচ্ছিস, তত দেখ বেশি 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 করে তাপ উৎপন্ন হচ্ছে। তার মানে যত বাধা বাড়ে, যত রোধ বাড়ে, তত তাপ উৎপন্ন হয়। তার মানে তাপ উৎপন্ন করতে হবে মানে রোধ বা রোধাঙ্কটা বেশি হতে হবে, আর সেই উৎপন্ন তাপে গলে যেতে হবে তাড়াতাড়ি, তার মানে গলনাঙ্কটা কম হতে হবে। তাহলে রোধাঙ্ক বা রোধটা উচ্চ হতে হবে আর গলনাঙ্কটা কম হতে হবে, এইটা অপশন নয়। রোধ নিম্ন একদম না, রোধ নিম্ন হলে বেশি তাপ উৎপন্ন হবে না, রোধ নিম্ন হলে বেশি তাপ উৎপন্ন হবে না, রোধ উচ্চ হতে হবে, গলনাঙ্কটা কম হতে হবে, যাতে সহজে সেটা গলে যেতে পারে এবং তাপটাও বেশি তৈরি হতে পারে। একদম পরিষ্কার আছে, কনসেপ্ট ক্লিয়ার আছে। তাহলে নিচে আমাকে বলে দে নাইক্রোম তার, যেটা হিটারে ব্যবহার করা হয়, তার বৈশিষ্ট্য কি হতে পারে? কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? যেখানে হিরে আছে আর হিরে ছাড়া কিছু তুই যেন চোখে না দেখতে পাস। নেক্সট, আর যেখানে হিরে থাকবে না সেখানে তুই রূপো দেখবি। পরিবাহী রোধ এবং তড়িৎ প্রবাহের সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ H এবং প্রবাহ মাত্রার মধ্যে সম্পর্ক কি? H প্রপোর্শনাল টু I স্কয়ার, জুলের সূত্র নিশ্চয়ই মনে আছে প্রত্যেকের। নেক্সট, কোন পরিবাহীর মধ্যে দিয়ে 2 মিনিটে 12 কুলম্ব আধান প্রবাহিত হলে তড়িৎ প্রবাহ মাত্রা কত হবে? ভাই ভাই ভাই, তড়িৎ প্রবাহ মাত্রা মানে কি? আধান প্রবাহের হার, আধান বাই সময়। এখন দাদা আধান কত দিয়ে দিয়েছে না? 12 কুলম্ব দিয়ে দিয়েছে, খুব ভালো। সময় কত দিয়ে দিয়েছে? 2 মিনিট দিয়ে দিয়েছে। না না না, মিনিটে হবে না, মিনিটে হবে না, সেকেন্ডে নিয়ে আসতে হবে। 2 মিনিট মানে 120 সেকেন্ড, তাই তো? আচ্ছা যদি কাটি তাহলে নিচে 10 হবে, তার মানে 1/10 হয়ে গেল, 1/10 মানে 0.1 হয়ে গেল, এত অ্যাম্পিয়ার। 0 অ্যাম্পিয়ার, অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অপশন। নেক্সট প্রশ্ন দেখা যাক, তরলের কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? 2 প্রকারের আছে। এখন তুই বলবি দাদা শুধু তো আয়তন আছে, না, আপাত আয়তন, প্রকৃত আয়তন দুটোকেই ধরতে হবে, ঠিক আছে?
আর এবার ওই আপাত আর প্রকৃতর যে কনসেপ্টটা, যেটা অনেকে বোঝে না, আমাদের ওয়ান শটের মধ্যে কিন্তু একদম ডিটেলে আমি ওটাকে বলে দিয়েছি, যেমনি করে আমি আমাদের ব্যাচের মধ্যে শিখিয়েছিলাম। ওই কনসেপ্টটাকে যেমনি আমি বলি ফাউন্ডেশন ব্যাচে একদম ধরে 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 শেখানো হয়, ওই টাইপটা আমি ওখানটায় ওই ওয়ান শটটার মধ্যে আপাত আর প্রকৃততে শিখিয়ে দিয়েছি। গিয়ে একবার দেখে নে যারা দেখিসনি। নেক্সট, তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার একান্ত নিজস্ব বৈশিষ্ট্য? এইটাও একদম ধরে ধরে বুঝিয়ে দিয়েছিলাম যে কেন প্রকৃতটাই তার একান্ত নিজস্ব বৈশিষ্ট্য। নেক্সট, তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক, যারা ওয়ান শট দেখেছে তারা জানে, লেখা শিখিয়ে দিয়েছি, তৈরি করা শিখিয়ে দিয়েছি, তাপ পরিবাহিতাঙ্কের ডেফিনেশন লেখা শিখিয়ে দিয়েছি। কিউ ইকুয়াল টু কে ইন্টু এ θ2 মাইনাস θ1 ইন্টু টি ডিভাইডেড বাই ডি। আমি কিন্তু এখানে যা সলভ করব, যারা যারা শিখিসনি এখনো কি শিখে নে, এখান থেকে ভাবিস না যে তুই শিখবি, এখানে শুধু সলভ হবে। কে ইকুয়াল টু কি হয়ে যাবে বল, কিউ ইন্টু ডি ডিভাইডেড বাই এ θ2 মাইনাস θ1 ইন্টু টি। যারা নতুন এসেছিস গিয়ে ভিডিওগুলো দেখ আগে, তারপরে সলভ গুলো দেখবি। বল কিউ এর একক কি হবে? কিউ মানে কি? তাপ। এসআই পদ্ধতি দিয়ে দিয়েছে তো, তার মানে তাপের একক কি? জুল। ডি মানে হচ্ছে বেধ, তার মানে মিটার। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, তার মানে মিটার স্কোয়ার। θ2 মাইনাস θ1 মানে দুটো বিপরীত তলের উষ্ণতার পার্থক্য, মানে কেলভিন। আচ্ছা, টি মানে কি? সেকেন্ড। আচ্ছা, এটা দিয়ে এটা কাটলো, তাহলে জুল পার সেকেন্ড আমি বারবার করে শিখিয়েছিলাম। জুল পার সেকেন্ড, শক্তি বাই সময়, কার্য বাই সময় মানেই ক্ষমতা, ওয়াট। মিটার উপরে গেলে মিটার ইনভার্স, কেলভিন উপরে গেলে কেলভিন ইনভার্স, তাহলে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। আশা করতে পারি একদম পরিষ্কার আছে। যারা দেখিসনি ওয়ান শট গিয়ে দেখে নে, কোশ্চেন আনসার দেখে নে। যদি তড়িৎ প্রবাহের অভিমুখ বিপরীত করা হয় তাহলে বারলোর চক্রের ঘূর্ণনের গতির কি পরিবর্তন হবে? একটা উল্টো করা হয়েছে, আমি শিখিয়েছিলাম বারবার করে, যদি একটা উল্টো করা হয় তাহলে গতি ঘুরে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে? গতির পরিবর্তন বিপরীত হয়ে যাবে, যেদিকে হচ্ছিল তার বিপরীত দিকে হয়ে যাবে। আর যদি দুটো একসাথে পরিবর্তন করা হয় তাহলে সেম থাকবে। 1 কুলম্ব তড়িতাদানকে 1 ভোল্ট বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে কত কার্য করতে হবে? ভালো, নিজে অ্যান্সার কর, খুব সহজ প্রশ্ন। কোন তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে? একদম না, প্রকৃত প্রসারণ শুধুমাত্র তরলের একান্ত নিজস্ব ধর্ম, কোন পাত্রের উপর ওটা নির্ভর করে না। তাহলে এটা কি হবে? আপাত হবে, গল্প শেষ। ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোর ক্ষেত্রে কি হয়, প্রথমে যন্ত্রটা চলে, যান্ত্রিক শক্তি, সেটা থেকে তড়িৎ উৎপন্ন হয়, তাহলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আর মোটরের ক্ষেত্রে ঠিক উল্টো। একই পরিবাহী পদার্থের একটি সরু তার এবং একটি মোটা তারের দৈর্ঘ্য সমান। আচ্ছা, মানে দৈর্ঘ্যটা সেম দিয়ে দিয়েছে, একটা সরু তার দিয়ে দিয়েছে, একটা মোটা তার দিয়ে দিয়েছে, ভেরি গুড। একই বিভব প্রভেদের মধ্যে রাখলে কোনটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে? এটা তোমরা নিচে কমেন্ট করবে, কেন আমি জাস্ট একটু হিন্ট দিই। রোধ প্রপোর্শনাল টু 1/a যখন দৈর্ঘ্যটা সেম। এবার নিচে তোমরা প্রত্যেকে কমেন্ট করে দাও, বারবার করে এগুলো শেখানো হয়েছে, যারা শিখিসনি আমার, তার মানে তুই আমার ব্যাচের দুখানা ক্লাস যেটা আমি ইউটিউবের মধ্যে দিয়েছি সেটাও দেখিসনি, আমার ওয়ান শটটাও দেখিসনি, আর যদি কোথাও পড়ছিস তো সেখানেও পড়িসনি। তার মানে তোকে কি করতে হবে, আগে চ্যানেল থেকে গিয়ে দেখতে হবে, তারপরে এটা উত্তর আমাকে নিচে করে দিয়ে যেতে হবে, ঠিক আছে? নেক্সট, ফিউজ তারের উপাদান কি কি? টিন আর সীসা। পার্সেন্টেজ গুলো নিচে কমেন্ট করবে, মনে রাখ। টিন আর সীসার পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন পরীক্ষাতে ছেলেমেয়েরা অনেক ভুল করে, কোনটা 25 কোনটা 75 গুলিয়ে ফেলে। বারবার করে বলছি, ওগুলোকে খেয়াল করবে। নেক্সট, কিলোওয়াট ঘন্টা, এই প্রশ্নটা আমি বারবার করে করিয়েছি, কারণ এটা পরীক্ষাতেও বারবার এসেছে। আমি তোদেরকে বারবার বলেছিলাম যে তড়িৎ শক্তি এই যে কনসেপ্টটা রয়েছে সেইটাকে যদি বার করতে হয় তাহলে ক্ষমতার সাথে সময়কে গুণ করতে হবে। যখনই তুই দেখবি ক্ষমতার সাথে সময় গুণ আছে, এই যে ক্ষমতা কিলোওয়াট তার সঙ্গে ঘন্টা গুণ আছে, তার মানে সেটা তড়িৎ শক্তির ইউনিট, ঠিক আছে? নেক্সট, একই দৈর্ঘ্য এবং একই প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটা লোহার এবং একটি তামার দুই প্রান্তের বিভব প্রভেদ একই বিভব প্রভেদ প্রয়োগ করলে তার দুটির মধ্যে দিয়ে কি সমপরিমাণ তড়িৎ প্রবাহিত হয়? এটা তো বোধমূলক প্রশ্ন একটা দিয়েছি, নিজে আমাকে ভেবে কমেন্ট সেকশনের মধ্যে উত্তর দেবে যে সমান তড়িৎ প্রবাহিত হবে কি হবে না, উপাদানের উপর নির্ভর করবে কি করবে না, তার উপরে ভিত্তি করে তুমি এই প্রশ্নটার উত্তর দেবে। নেক্সট, অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা খুব ভালো কোশ্চেন। অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে এটা, তাহলে এসআই পদ্ধতিতে মান কত হবে? দেখ ভাই, আমি তোদেরকে বারবার করে শিখিয়েছিলাম আলফা সি ইকুয়াল টু আলফা কে হয়, তার মানে সেলসিয়াস স্কেলের মধ্যে যা ভ্যালু হয় কেলভিন স্কেলের মধ্যে তাই ভ্যালু হয়, জাস্ট ইউনিটটা পাল্টে যায়। তাহলে এটা যা ভ্যালু দেওয়া আছে তাই হবে, 24 গুণ 10⁻⁻6 আর জাস্ট কেলভিন ইনভার্স হয়ে যাবে, গল্প শেষ হয়ে গেল। নেক্সট, বার্লোর চক্রের ঘূর্ণনের অভিমুখ কোন সূত্র দ্বারা নির্ণীত হয়? ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম দ্বারা। নেক্সট প্রশ্ন, চারটি অভিন্ন রোধে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ হচ্ছে 2 ওহম, প্রত্যেকটা রোধের মান। ভেরি গুড কোশ্চেন। আচ্ছা দেখ তো, তোদেরকে আমি শিখিয়েছিলাম না
সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি তুল্যরোধ 1/r হয়, মানে আর হয়, যদি তুল্যরোধটা আর, সেটাকে লেখা হচ্ছে এরকম ফর্মুলার মাধ্যমে 1/r, তাহলে চারখানা অভিন্ন রোধ দিয়ে দিয়েছে, তাহলে 1/r প্লাস 1/r প্লাস 1/r প্লাস 1/r। এবার তুই বল 1/r মানে তুল্যরোধ তা ইকুয়াল টু 4/r লেখা যায়? চারটেই তো সেম, তাহলে 4 ইন্টু 1/r তার মানে 4/r। তার মানে চিন্তা করে দেখ এবার, তুল্য রোধের ভ্যালুটা যে প্রত্যেকটা অভিন্ন রোধ হচ্ছে সেইটা ডিভাইডেড বাই 4। আমি তোদেরকে বারবার করে শিখিয়েছিলাম তো এই জিনিসটা, যে অভিন্ন রোধের মান ডিভাইডেড বাই যতগুলো আছে সেটা করে দিলেই তুল্য রোধ বেরিয়ে যায়। আজকে যদি দুটোর ক্ষেত্রে দেখিস তাহলে r/2 হবে অভিন্ন রোধে, যদি তিনটের ক্ষেত্রে দেখিস তাহলে r/3 হবে। তোদেরকে আমি বারবার করে শিখিয়েছিলাম এই জিনিসটা। এখানে যেহেতু চারখানা দিয়ে দিয়েছে তাহলে 4/r উল্টে দিলেই r/4। এবার কি বলে দিয়েছে, তুল্য রোধের ভ্যালু বলে দিয়েছে 2 ওহম। আচ্ছা, তুল্য রোধের ভ্যালু 2 ওহম, r/4 আছে, তাহলে প্রত্যেকটা রোধের মান কত হয়ে গেল বল? 8 ওহম হয়ে গেল, শেষ, খতম। নেক্সট প্রশ্ন, তড়িৎচালক বল হলো এক প্রকারের, এটা তো বিভব প্রভেদ, বিভব প্রভেদ কোথাও নেই, কোনোটি নয়। নেক্সট, আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত? যে পরিবাহী হবে তার তাপ পরিবাহিতাঙ্ক অসীম হবে, আর যে অন্তরক হবে তার তাপ পরিবাহিতাঙ্ক কত নিচে কমেন্ট করে জানাও। নেক্সট, তামার তাপ পরিবাহিতাঙ্ক যদি এত হয় তাহলে এসআই পদ্ধতিতে এর মান কত হবে? আমি আগের দিন দেখেছিলাম এসআই থেকে সিজিএস, এবারে তোকে সিজিএস থেকে এসআই বলে দিয়েছে। এসআই থেকে সিজিএস করতে গেলে 420 দিয়ে ভাগ করতে হচ্ছিল, এটাকে 420 দিয়ে গুণ করতে হবে। নিশ্চয়ই ভ্যালুটা মনে পড়ে গেছে, আশা করব ক্লিয়ার। যদি 385 টাইপ অফ ভ্যালু থাকতো তাতেও কিন্তু সেটা দাগ দিতিস, কারণ অনেকে 4.2 না ধরে 4.1 সামথিং ধরে, ওতে 385 সামথিং ভ্যালু আসে, কোনো ব্যাপার হবে না ওটা। নেক্সট, তড়িৎচুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে কোন যন্ত্রটা চলে? অবশ্যই বৈদ্যুতিক জেনারেটর। নেক্সট, বিবর্ধক কাঁচ হিসেবে উত্তল লেন্সকে ব্যবহার করতে হলে বস্তুর অবস্থান কোথায় হওয়া উচিত? তোরা প্রত্যেকেই নিশ্চয়ই মনে করতে পারছিস, বিবর্ধক কাঁচ তখনই হতো যখন বস্তুটা মেরু বলবো না, কাঁচ লেন্স বলে দিয়েছে, বস্তুটা আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝখানে থাকতো, তখনই একমাত্র বিবর্ধক কাঁচ হিসেবে তুই উত্তল লেন্সকে ব্যবহার করতে পারতিস। তার মানে আলোক কেন্দ্র আর ফোকাসের মাঝে থাকতে হবে, নিশ্চয়ই বুঝতে পারছিস। 6 নম্বর আঁকা। নেক্সট, রোধের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কোন ভৌত রাশিটি ধ্রুবক থাকে? তড়িৎ প্রবাহ মাত্রা, বারবার করে শেখানো কনসেপ্ট, যে একই প্রবাহ মাত্রা প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে চলে যায়, তার মানে সেটা শ্রেণী সমবায়ের মধ্যে আছে। পরম উষ্ণতার সঙ্গে গ্যাসের অণুর গতিশক্তির সম্পর্ক লেখো। গতিশক্তি ইকুয়াল টু 3/2 RT। যদি তুই এগুলো পেরে থাকিস তার মানে তুই আমাদের এখান থেকে রেগুলার পড়ছিস বা আমাদের ব্যাচের মধ্যে রয়েছিস, আর যদি না পেরে থাকিস তার মানে তুই নতুন আছিস, তুই এখনো আমাদের ক্লাসগুলো করিসনি বা আমাদের ব্যাচের মধ্যে নেই, যে কোনো একটা হবে। তুই তাড়াতাড়ি করে নে এবার ক্লাসগুলো। এবার যখনই দেখতে পাচ্ছিস 3/2 RT, তার মানে ই কে 3/2 R টা ধ্রুবক, তার মানে প্রপোর্শনাল টু টি, তার মানে গতিশক্তি পরম উষ্ণতার সাথে সমানুপাতিক। নেক্সট, ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতিকে নিচে কমেন্ট করো। নেক্সট, কোন ক্ষেত্রে স্নেলের সূত্র প্রযোজ্য নয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লম্ব আপতনের ক্ষেত্রে আমাকে জাস্ট একটা জিনিস কমেন্ট করে জানাবে, লম্ব আপতনে আপতন কোণের মান কত? নেক্সট প্রশ্ন, স্বাভাবিক চোখের দূরবিন্দু কোথায় অবস্থিত? যেখানে আমরা ভাবতেও পারি না, অসীম। 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ। আচ্ছা, আমি একটুখানি না চেক করি রেকর্ডিংটা পারফেক্ট হচ্ছে কিনা, যদিও একদম পারফেক্ট হচ্ছে। এবার দেখ একটুখানি, 220 ভোল্ট 100 ওয়াট আছে, বারবার করে তোদেরকে আমি তিনখানা ফর্মুলা শিখিয়েছি, তিনটে ফর্মুলা। P ইকুয়াল টু VI, এখান থেকে কি করে যেতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি, P ইকুয়াল টু V স্কোয়ার বাই R। তারপরে সেখান থেকে এখানে কি করে আসতে হয় সেটাও শিখিয়ে দিয়েছি, P ইকুয়াল টু I স্কোয়ার। তিনটে ফর্মুলা, এখানে কোনটা কাজে লাগবে? দাদা V দিয়ে দিয়েছে, আর দাদা P দিয়ে দিয়েছে, আর বার করতে বলেছে। V দিয়ে দিয়েছে, P দিয়ে দিয়েছে, আর বার করতে দিয়েছে, তার মানে এই ফর্মুলা। যদি এটাই হয় তাহলে তুই P এর ভ্যালু বসিয়ে দে, কত দিয়ে দিয়েছে? 100। V এর ভ্যালু বসিয়ে দে, কত দিয়ে দিয়েছে? 220। আর বার করতে বলেছে, দুটো শূন্য কেটে গেল, তার মানে আর এর ভ্যালু হয়ে গেল 22 গুণ 22 484 ওহম। গল্প শেষ। নেক্সট নেক্সট নেক্সট, 484, এই তো অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সাদা আলো প্রিজমে, আচ্ছা প্রিজমে পড়লে সর্বনিম্ন চ্যুতি কোনটার হয়? আরে বেগুনি বর্ণের চ্যুতিটা সর্বোচ্চ হয়। কি ভাবলি এটা সর্বনিম্ন বলবো? বেগুনি বর্ণের চ্যুতিটা সর্বোচ্চ হয় আর লাল বর্ণের চ্যুতিটা সর্বনিম্ন হয়, আশা করব ক্লিয়ার আছে। নেক্সট, 8 গ্রাম অক্সিজেন গ্যাসের অবস্থার সমীকরণটা কি হবে? ভাই অবস্থার সমীকরণ PV ইকুয়াল টু nRT। বুঝতে পারছিস কি করিয়ে দেওয়া হচ্ছে? তাহলে W/mRT নিশ্চয়ই খেয়াল আছে। দাদা ভর কত? 8। দাদা আণবিক ভর কত? আরে 32। অক্সিজেন O2 32 হয়ে যাবে 8টি। নে এবার তুই নিশ্চয়ই বুঝতে পারছিস PV ইকুয়াল টু 4 আসতে 32 হয়তো রে, তাহলে 1/4 RT, গল্প শেষ। নেক্সট,
আদর্শ গ্যাসে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান শিখিয়ে দিয়েছি, এর প্রমাণও শিখিয়ে দিয়েছি। নেক্সট প্রশ্ন, আদর্শ সুপরিবাহী পদার্থের তাপীয় রোধ কত? সুপরিবাহী পদার্থ, তাহলে তাপীয় রোধ 0 হবে। নেক্সট, কোন বর্ণের আলোর জন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ হয়? আরে শিখিয়েছিলাম তো, মিউ ইকুয়াল টু সি বাই ভি। মিউ ইকুয়াল টু ভিটাকে লেখা যায় এন ল্যামডা। তার মানে কি বুঝতে পারছিস, এই যে সি আর এই যে এন তো ধ্রুবক থাকে, এন তো প্রতিসরণের ক্ষেত্রে ধ্রুবক, তার মানে মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তার মানে তরঙ্গ দৈর্ঘ্য যত বাড়ে প্রতিসরাঙ্ক তত কমে, তরঙ্গ দৈর্ঘ্য যত কমে প্রতিসরাঙ্ক তত বাড়ে। তাহলে প্রতিসরাঙ্ক সর্বোচ্চ কার ক্ষেত্রে হয়? যে তরঙ্গ দৈর্ঘ্যটা সর্বনিম্ন হয়। এবার নিচে তাড়াতাড়ি করে কমেন্ট করো কার তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন। অবশ্যই বুঝতে পারছো, চারিদিকটা বেগুনি বেগুনি। নেক্সট, রোধাঙ্কের এসআই একক বার করতে শিখে গেছো তো, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। তাহলে দাদা রোধাঙ্কের একক হয়ে যাবে আর ইন্টু এ ডিভাইডেড বাই এল হবে। আমি বললাম একদম। তার মানে এটা হচ্ছে দেখো ওহম, এটা হচ্ছে দেখো মিটার স্কোয়ার, এটা হচ্ছে দেখো মিটার। তার মানে কাটলে ওহম ইন্টু মিটার, আশা করবো একদম পরিষ্কার রোধাঙ্কের এসআই একক বেরিয়ে গেল। বৈদ্যুতিক মোটর কোন নিয়ম মেনে চলে? বামহস্ত, ফ্লেমিং। নেক্সট, তরল সন্ধিগত মৌলের নাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পারদ। তরল সন্ধিগত মৌল Hg। মৌলের পর্যাবৃত্ত নয় এমন একটি ধর্মের নাম, তেজস্ক্রিয়তা। আরেকটা নিচে কমেন্ট কর। ফ্লেমিং এর বামহস্ত নিয়মের তর্জনী কিসের অভিমুখ নির্দেশ করে? চৌম্বক ক্ষেত্র, তড়িৎ প্রবাহ, পরিবাহীর গতি। তাহলে তর্জনী কোনটা? এইটা, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ। নেক্সট, সমতল দর্পণের ফোকাস দূরত্ব অসীম। মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি লবণের নাম লেখো। আমি আমার ক্লাসে বারবার করে বলেছি, বারবার করে শিখিয়েছি, ওয়ান শটের মধ্যেও বলেছিলাম। নিচে কমেন্ট করে আমাকে একটু মনে করিয়ে দে, তোদের প্রত্যেকের মনে আছে। দুটো লবণের কথা বলেছিলাম, দুটোই যদি লিখতে পারিস তো খুব ভালো। বায়ুমণ্ডলের শীতলতম স্তর, শীতলতমটা আমি বলছি, উষ্ণতমটা তুই বলবি। এটা মেসোস্ফিয়ার। এবার দেখি উষ্ণতম তুই বল। বয়লার চার্লসের সূত্র দুটির ক্ষেত্রে কোন ভৌত রাশিকে ধ্রুবক ধরা হয়? ভরকে। নেক্সট, 1 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের কোন উত্তল লেন্স থেকে বস্তুকে কত দূরে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন 1 হবে? আচ্ছা, মানে রৈখিক বিবর্ধন মানে বস্তুর আকার আর প্রতিবিম্বের আকার সেম। কোন ক্ষেত্রে হয়? যদি 2f এর মধ্যে রাখা হয় তবেই না হয়। 2f এ বস্তু থাকলে 2f প্রতিবিম্ব, আর বস্তু আর প্রতিবিম্বের আকার সেম হয়। দাদা ফোকাস বলে দিয়েছি 1 সেন্টিমিটার, তাহলে দ্বিগুণ ফোকাস কত হয়ে যাবে? 2x সেন্টিমিটার। আর 2x এ রাখলেই তো বিবর্ধন 1 হবে, তার মানে 2x সেন্টিমিটার, গল্প শেষ। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য এসটিবিতে পিভির মান কত? এটা তুই একটু করে নিচে বলে দিয়ে, যদিও একটু আগে শিখিয়ে দিয়েছি, পিভি ইকুয়াল টু এনআরটি। এনটাকে তুই ডাব্লিউ বাই এম করে দে, ডাব্লিউ বাই এম আরটি হয়ে গেল। ডাব্লিউর ভ্যালু দিয়ে দিয়েছে, এম এর ভ্যালু তুই জানিস। নিচে অ্যান্সার করে দে প্রত্যেকে। 50টা কোশ্চেন ডান। বুঝতে পারছিস কিভাবে এগোবে? ভৌত বিজ্ঞান কাঁপবে যদি কেউ এখনো পর্যন্ত ডিটেলে না পড়ে থাকিস। অ্যাডভেঞ্চার একাডেমি মডেলটাকে যদি এখনো না চিনে থাকিস, আমাদের সেকেন্ড সামেটিভের গেম প্ল্যান, স্টাডি প্ল্যান ভিডিওটা দেখে নে চ্যানেল থেকে। আর যদি চাস তোরা অন্য কোথাও ডিটেলে পড়লে ঠিক আছে, যদি চাস এখানেই ডিটেলে পড়বি, তাহলে আমি তোকে জাস্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি। 6289360364 এই যে নাম্বারটা রয়েছে, সেখানে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপের মধ্যে লিখে দাও ফাউন্ডেশন ব্যাচ। ফাউন্ডেশন ব্যাচের মধ্যে তোমাকে জাস্ট এনরোল করানোর সমস্ত ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। দুটো ব্যাচ আমাদের হয়, একটা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড সামেটিভের ফাউন্ডেশন ব্যাচ, একটা টেস্ট আর মাধ্যমিকের ধামাকা 2.0 বেরোবে। ধামাকা 1.0 সব থেকে পছন্দের ব্যাচ ছিল ছেলেমেয়েদের, ধামাকা 2.0 বেরোবে অগাস্ট মাসে আফটার সেকেন্ড সামেটিভ। ফার্স্ট আর সেকেন্ড সামেটিভের ব্যাচটার ফিস ছিল আগে 499 টাকা একবারই মাত্র পে করতে হতো, এবার সেটা এখন হয়ে গেছে 399 টাকা একবার। ঠিক আছে, একবার পে করলে তুমি ফার্স্ট সামেটিভও পাবে, সেকেন্ড সামেটিভও পাবে। অনেকের প্রশ্ন, দাদা এটাকে মাধ্যমিক অবধি থাকবে? ব্যাচটা থাকবে, ক্লাস হবে কিন্তু সেকেন্ড সামেটিভ অবধি, তারপরে ধামাকা 2.0 শুরু হবে। ঠিক আছে, ঠিক আছে, একদম কংক্রিট বেস তৈরি করে দেওয়ার জন্য, আর তারপরে অ্যাডভেঞ্চার একাডেমি চ্যানেল থেকে ধুরন্ধর প্র্যাকটিস করার জন্য। ব্যাস এই হচ্ছে ব্যাপার। যদি অন্য কোথাও কেউ পড়ে থাকিস তাহলে পড়, এখান থেকে প্র্যাকটিস কর। যদি অন্য কোথাও ঠিকভাবে না পড়ে থাকিস তাহলে একদম অ্যাডভেঞ্চার একাডেমি মডেলে চলে আয়। গল্প শেষ। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয়। বাকিটা কমেন্ট।